আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ তোমাদেরকে আজকে আমি করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 8 রসায়ন ও শক্তি, যে চ্যাপ্টারটার উপর তোমাদেরকে আমি সিকিউ সাজেশন দিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রধানতম বিষয় হচ্ছে প্রথমত আমরা ডেলএচের মান নির্ণয় করা বা বন্ধন শক্তির মান নির্ণয় করা এবং কী পরিমাণ তাপ উৎপন্ন হলো বা কী পরিমাণ তাপ বর্জিত হলো সেই মানগুলো আমরা বের করতে হয় এই অধ্যায়ে। তো একটা মেজর কোয়েশন ছিল এটা, তোমাদের 2 নাম্বার সাজেশনের 2 নাম্বার কোয়েশন ছিল এটা। তো প্রথমত দেখা যাচ্ছে মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি, তাই না? তো এটা হচ্ছে অ্যালকেনের অ্যালকেনের দহন বিক্রিয়া, তাই না? তো আমরা 2টা বিক্রিয়া পড়েছিলাম এই অধ্যায়ের মধ্যে, একটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে অ্যালকেনের দহন বিক্রিয়া, তাই না? অ্যালকেন বলতে আমরা CH4 মিথেনকে বুঝি। তো নর্মালি আমি তোমাদেরকে আরেকবার একটু এক্সপ্লেন করি। যেমন মিথেন, আমরা অ্যালকেন শ্রেণীর যে যৌগগুলো পড়েছিলাম তোমাদের আশা করি মনে আছে, অ্যালকেন শ্রেণীর যৌগগুলো পড়েছিলাম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাই না? মিথেন আমরা 5টা পড়েছিলাম এই অধ্যায়ের জন্য, মিথেন, ইথেন, প্রোপেন। তো এই অধ্যায় মূলত এই পেন্টেন পর্যন্ত এই 6টা যৌগ 5টা যৌগ অন্তত তোমাকে ভালো করে বুঝতে হবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। আমি আরেকটু তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। তো এই যৌগগুলোকে বলা হয় অ্যালকেন। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে কার্বনের কিছু গ্রিক নাম আমাদের শিখতে হয়েছিল, আশা করি মনে আছে। কার্বন যদি একটা হয় আমরা কি পড়েছিলাম, এই গ্রিক নামগুলো পড়েছিলাম। মিথ হবে, 2 হলো হবে ইথ, 3 হলো হবে প্রোপ, যদি 4 হয় বলবো আমরা বিউট, আর যদি 5 হয় আমরা বলবো পেন্ট। আশা করি তোমাদের মনে আছে, তাই না? তো কার্বনের নাম্বারের উপর ডিপেন্ড করে আসলে এই গ্রিক নামগুলো হয়। যদি আমার কার্বন সংখ্যা একটা হয় তাহলে আমরা ওই যৌগটার নাম মিথ দিয়ে শুরু করব। যেমন এখানে আমরা মিথেন যখন বলেছিলাম তার মানে কার্বন কয়টা থাকবে? একটা। সো একটা কার্বনের আমরা জানি যোজনী হচ্ছে 4, আর এই যোজনীগুলোকে আমরা এখানে হাত হিসেবে প্রকাশ করব। অর্থাৎ কার্বনের যোজনী যেহেতু 4, আমরা বলবো কার্বনের 4টা হাত আছে, তাই না? তোমাদের আশা করি মনে আছে। তাহলে এগুলো যেহেতু আমি তোমাদের বলেছিলাম অ্যালকেন হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকেন কি হাইড্রোকার্বন, তাই না? অ্যালকেন যেহেতু হাইড্রোকার্বন তাহলে কার্বন আর হাইড্রোজেন থাকবে। ওকে, তাহলে এই কার্বনের 4টা হাতে আমার হাইড্রোজেন বসবে। কি বসবে? হাইড্রোজেন, এইভাবে। তাহলে নর্মালি আমরা দেখতে পাচ্ছি কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন যদি বসে তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা, এইভাবে বন্ধনগুলো আমরা হিসেব করে নেব। ইথ মানে কার্বন 2টা, এই যে 2টা কার্বন পাশাপাশি বসাবা। প্রোপ মানে কার্বন কয়টা? 3টা। প্রোপেনে কার্বন 3টা, বিউটেনে কার্বন 4টা, তাই না? আর পেন্টেনে কার্বন কয়টা হবে? 5টা। কয়টা হবে? 5টা। তাহলে কার্বন সংখ্যার উপর মানে এখানে যেই কথা আছে, প্রোপ হলে কার্বন 3টা দেব, বিউট হলে কার্বন 4টা দেব, পেন্ট হলে কার্বন 5টা দেব। আর কার্বনের যোজনী কত? 4। আমাকে সব সময় যোজনীটাও ব্যালেন্স করতে হবে। তাহলে কার্বনের হাত কত? কয়টা হাত আছে? 4টা হাত আছে। তুমি এইভাবে হাতগুলো দিয়ে দাও, তারপরে 4 দিকে শুধু হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, তাহলে তোমার এটা ইথেন যৌগটা তৈরি হয়ে গেল। এগুলোকে আমরা বলবো গাঠনিক সংকেত। আর যদি সরাসরি লিখতে চাই তাহলে এটা হবে কি? C2H6। এটা কি হবে? CH4। এটা কি হবে? CH4। এটা কি হবে? C2H6। সবসময় একটা কার্বন যদি বৃদ্ধি পায় 2টা হাইড্রোজেন বৃদ্ধি পাবে, তাই না? তাহলে একটা কার্বনের সাথে মানে CH2 মূলক বা CH2 বাড়বে। আমরা অধ্যায় 11তে গেলে এগুলোর ডেপথে যাব বা এই পড়াগুলো বিশদভাবে পড়তে পারবো। তাহলে এখানে কার্বনের 4টা হাত ঠিক আছে কিনা আমরা একটু দেখি। দেখো কার্বনের 1 2 3 4 4টা হাত, এটার জন্য যেমন ঠিক আছে, এটার জন্য দেখো 1 2 3 4 4টা হাত। ওকে, সেমভাবে এভাবে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাকুরেটলি মিলে যাবে। যেমন এটা যদি দেখাই, সব জায়গায় তুমি যদি একটা করে হাত দিয়ে দাও চারদিকে, তাহলে আলটিমেটলি তার 4টা করে হাত পূর্ণ হয়ে যায়। যেমন দেখো 3 দিকে 3টা হাইড্রোজেন বসে আর 1 হাতে আছে কার্বন, এইভাবে ওরটা যেমন হয়ে যায়। আবার ওরটার জন্য কি এই কার্বনের জন্য সেম 4 হাত হয়ে যায়, ওর জন্য হয়ে যায়, ওর জন্য হয়ে যায়, সব ঠিকঠাক, কোনো সমস্যা নয়। তাহলে আমরা প্রথম যে যৌগটা দেখতে পাচ্ছি এখানে CH4 মিথেন দেওয়া আছে, তাই না? মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো তোমাদের কখনো কখনো এই মিথেনের সাথে আমি দিয়েছি তোমাকে ইথেন দিবে, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এদের যেখানে একটা যৌগের সাথে তোমাকে
অক্সিজেনের বিক্রিয়া করতে বলবে, তাহলে সেই বিক্রিয়াগুলো তুমি কিভাবে করবা? তো তুমি সেই বিক্রিয়াগুলো কিভাবে করবা এটা মাথায় রাখতে হবে, কারণ সব সময় তো আর মিথেন আসবে না। তাহলে তোমাকে আমি একটু বিক্রিয়াটা দেখাই দিচ্ছি। যদি মিথেন হয়, মিথেনের সাথে তো বিক্রিয়া দেখানোই আছে, তারপর আমি তোমাদেরকে এখানে একটু দেখাই বিক্রিয়াগুলো আমাকে সমতাকরণ করতে হবে। ওকে, তাহলে CH4, ইথেন হচ্ছে C2H6, প্রোপেন হচ্ছে C3H8, বিউটেন হচ্ছে C4H10, আর পেন্টেন হচ্ছে C5H12। এগুলোর সাথে যদি তুমি দহন বিক্রিয়া করো, তার মানে অক্সিজেনের বিক্রিয়া ঘটাও, তাহলে আমরা কিভাবে আসলে সমতাকরণ করব সেটাই এখন দেখব। দেখো, একটা কার্বন যদি হয় তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আমি আপাতত কার্বন ডাইঅক্সাইড দেখাচ্ছি। দেখো, কার্বন এখানে কয়টা আছে? 2টা, তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। এখানে 4টা আছে, 4টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা। 5টা আছে, 5টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা। তার মানে যে কয়টা কার্বন থাকবে ওই কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর হাইড্রোজেন আর অক্সিজেন যেহেতু আছে বিক্রিয়ার মধ্যে, আমরা জানি উৎপন্ন হবে কি? পানি। কি উৎপন্ন হবে? সব ক্ষেত্রে পানি উৎপন্ন হবে নিঃসন্দেহে। পানি উৎপন্ন হবে, তাই না? এখন তোমার কি করতে হবে? সমতাকরণ করতে হবে। অলরেডি এটা তো সমতাকরণ হয়েই গেছে। এইখানে খেয়াল করো, তোমার হাইড্রোজেন কয়টা আছে? 4টা। কয়টা হাইড্রোজেন আছে? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে 2 দিয়ে যদি গুণ করি হাইড্রোজেন মিলে যাবে না? মিলে যাবে। তো অক্সিজেনের দিকে তাকাও, অক্সিজেন এখানে কয়টা হলো? ওই 2 একে 2 আর এখানে 2, 4টা অক্সিজেন না? কিন্তু অক্সিজেন এখানে আছে কয়টা? 2টা। 2 দিয়ে গুণ করো, হয়ে গেল, তাই না? এটা দেখো, কার্বন হাইড্রোজেন কয়টা আছে? 6টা। এখানে কয়টা? 2টা। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণা 6 হয়ে গেল। এবার অক্সিজেন দেখো, 2 দুগুণা 4 আর এখানে হচ্ছে কয়টা? 3টা। 4 আর 3 কত হলো? 7। কিন্তু এখানে 7 বানানোর অপশন কি? এটা তো O2, তাহলে তুমি লিখবা 7/2, 2 কাটা, তাহলে 7টা অক্সিজেন বোঝাচ্ছে। অথবা 3.5 O2 লিখতে পারো। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? 8টা। 4 দিয়ে গুণ করো, তাহলে অক্সিজেন কয়টা হলো? 4 একে 4 আর 3 দুগুণা 6, 6 4 10, তাহলে 5 দিয়ে গুণ করো, 10 হয়ে যাবে। এখানে দেখো হাইড্রোজেন কয়টা? 10টা। 5 দিয়ে গুণ করো, তাহলে এখানে 5 একে 5টা অক্সিজেন আর এখানে হচ্ছে 4 দুগুণা 8, 8 আর 5 কয়টা হলো? 13টা। তাহলে এখানে তুমি কি লিখবা? যদি বিজোড় হয় তাহলে এইভাবে লিখবা 13/2, যেমন 7/2, এটা 13/2। এখানেও সেমভাবে আশা করি বুঝতে পারছো। হাইড্রোজেন 12টা আছে, 6 দিয়ে গুণ করলে 6টা অক্সিজেন আর 5 দুগুণা 10টা অক্সিজেন, 10 আর 6 16, তাহলে এখানে 8 গুণ করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবেই মূলত এখানে যেই বিক্রিয়াটাই আসুক না কেন তুমি আশা করি লিখতে পারবে। এখন আমাদের কোয়েশ্চেনে আমরা যাই। আমাদের কোয়েশ্চেন থেকে আমরা কীভাবে ∆H এর মান বের করব? তো ∆H মানে হচ্ছে কি? এই দৃশ্যকল্প 1 হতে ∆H এর মান নির্ণয় করো। ∆H মানে হচ্ছে কী পরিমাণ তাপ উৎপন্ন হলো বা কী পরিমাণ তাপ নির্গত হলো সেই মানটাকে নির্ণয় করা। তো ∆H এর সূত্র আমরা কি পড়েছিলাম মনে আছে? ∆H মানে হচ্ছে পুরাতন বন্ধন ভাঙার শক্তি, পুরাতন বন্ধন ভাঙার শক্তি, পুরাতন বন্ধন ভাঙার শক্তি বিয়োগ নতুন বন্ধন গড়ার শক্তি, নতুন বন্ধন গড়ার শক্তি। ওকে, তার মানে আমাদের এই বিক্রিয়ক, পুরাতন বন্ধন মানে এই বিক্রিয়কগুলো ভাঙতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা শক্তি প্রয়োজন হয়, সেটা থেকে যেই পরিমাণ এই বিক্রিয়াগুলো ভাঙলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, এইটা থেকে এটা বিয়োগ করলেই আমরা মূলত কী পেয়ে যাব? ∆H এর মান, উৎপন্ন তাপ অথবা শোষিত তাপ নির্ণয় করতে পারবো। সো অ্যালকেনের দহন বিক্রিয়া আমরা এখন করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এখানে তোমাদের আরও একটা বিক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। সেই বিক্রিয়া থেকেও তোমাকে প্রশ্ন আসবে। ওকে, তো আমি অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের ক্লাসে করিয়েছিলাম, তারপরে তোমাদের আরেকটা বার দেখাই দিই, এরপরে যাবো মূলত, কারণ তোমাদের এই দুটা থেকেই ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসবে। অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটাকে আমরা বলতে পারি বা ক্লোরিনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লোরিনেশন বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো নামটা। ক্লোরিন দিয়ে আমাদের বিক্রিয়াটা হবে। তাহলে মিথেন যোগ ক্লোরিন,
এটা সূর্যালোকের উপস্থিতি অথবা ইউভি দিতে পারো। তাহলে এক্ষেত্রে উৎপন্ন হবে, সবসময় মনে রাখবা এই মিথেন আর ক্লোরিনের এই বিক্রিয়াটা সূর্যালোকের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটে। তাহলে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বিক্রিয়া করে এখানে উৎপন্ন হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, এই দুইটা মিলে একটা HCl। তাহলে এখানে কি থাকে CH3, এখানে থাকে Cl, তাই না? তার মানে CH3 আর একটা Cl যুক্ত করে দাও। এভাবেই আবার রিপিট এই যৌগটা এখানে আসবে CH3C, মানে কন্টিনিউয়াসলি বিক্রিয়াটা ঘটবে। ওকে, যতক্ষণ না সমস্ত হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হচ্ছে ততক্ষণ বিক্রিয়া ঘটবে। একই রকমভাবে HCl চলে যাবে, আর একটা H যদি চলে যায় এখান থেকে একটা Cl চলে যায়। দেখো তো এখানে কি আছে CH2Cl আর এখানে একটা Cl থাকে, তাহলে কি হয় CH2Cl2। আচ্ছা, এরপরে সেই CH2Cl2কে নিয়ে আসো, আবার বিক্রিয়াটা ঘটাও সেমভাবে। তাহলে আবার একটা H চলে যাবে, একটা Cl চলে যাবে এখান থেকে। তাহলে এখানে একটা H চলে গেল আর এখান থেকে একটা Cl চলে গেল, তাহলে CHCl2 আর এখানে একটা Cl, তাহলে কি হলো CHCl3 আর এখানে হচ্ছে HCl। সেমভাবে যদি আমরা এটাকে আবার নিয়ে আসি তাহলে কি হবে এখানে CCl4 আর হচ্ছে HCl, তাই না? তাহলে এই হচ্ছে মূলত অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এদের যে কোনো একটা বিক্রিয়া তোমাকে পরীক্ষা দিয়ে দেবে, বলবে যে এখান থেকে তুমি ডেলেস নির্ণয় করো বা বন্ধন শক্তির মান বের করতে বলবে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটার নাম কি? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। ওকে, তো এইটার নাম কি? তো আমরা আসলে এটা অন্যভাবে ওই যে কার্বন সংখ্যা একটা, এই জন্য মিথ কথাটা আনলাম। তুমি চাইলে মনোক্লোরোমিথেন লিখতে পারো, এটা লিখতে পারো, দুইটা ক্লোরিন আছে লিখতে পারো ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। আর এটা হচ্ছে কি তিনটা ক্লোরিন, বলবো আমরা ট্রাইক্লোরোমিথেন, অথবা এটার আরেকটা নাম আছে বা ক্লোরোফর্ম। কি? ক্লোরোফর্ম। ওকে, যেটা ওই যে অজ্ঞান পাখিরা ব্যবহার করে ক্লোরোফর্ম। ওকে, সেটা। আর এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন অথবা কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন, চারটা কার্বন আছে, ক্লোরিন আছে, তাই বলবো কার্বন টেট্রাক্লোরাইড অথবা টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে? সো এটা ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। সো এই বিক্রিয়াগুলো তোমাকে পরীক্ষায় দিবে। এটা কিন্তু অলরেডি সমতাকৃত সমীকরণ। সো এই বিক্রিয়া যদি কোনোটা দেয় তোমার আর সমতাকরণ করতে হবে না, কিন্তু ওই যে দহন বিক্রিয়া সবসময় তোমাকে সমতাকরণ অবস্থায় দিবে না। ঠিক আছে? সো দহন বিক্রিয়া যখন তুমি করতে যাবা তখন তোমার কী করতে হবে? তোমাকে সমতাকরণ করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা প্রথম কোয়েশ্চনটা সমাধান করি। ডেলএইচের মান নির্ণয় করতে বলেছে, তুমি সবসময় লিখবা বিক্রিয়াটা হলো, আগে বিক্রিয়াটা সম্পূর্ণ করে নেবা। হ্যাঁ, বিক্রিয়াটি হলো, তো আমি এখানে মূলত তোমাকে সমতাকৃত সমীকরণটা দিয়েছি। সো এখানে আর কোনো সমস্যা নাই। কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে 2H2, এখানে জাস্ট কীভাবে ভাঙবা সেটা দেখাতে হবে। তাহলে কার্বনের হাত কয়টা? চারটা। কয়টা? চারটা। চারদিকে তুমি চারটা হাইড্রোজেন দিয়ে দাও। এখানে অক্সিজেনের যোজনী কত? 2, তাই না? তাই ও বন্ড ও দিবা, তাই অক্সিজেনের দুইটা ইলেকট্রন শেয়ার করে, তাই যোজনী 2। এখানে কার্বনের যোজনী 4। দেখো অক্সিজেনের যোজনী তো 2, আমাদের অক্সিজেনের যোজনী ঠিক রাখতে হবে, কার্বনের 4ও ঠিক রাখতে হবে। তাহলে এইভাবে দুই পাশেই অক্সিজেন দিবা। তাহলে এই যে কার্বনের যোজনী 2 দুকোনা 4 হলো, অক্সিজেনের এটার জন্য যেমন যোজনী 2 বোঝায়, এই অক্সিজেনের জন্য যোজনী 2 বোঝায়। তাহলে আর কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে পানি, তাই না? তাহলে আমরা জানি এই পানিটা ভি আকৃতির হয়, এটাকে এইভাবে লিখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে কয়টা বন্ড আছে দেখো তো। কার্বনের সাথে বন্ড হাইড্রোজেনের কয়টা আছে? 4টা। কয়টা বন্ড আছে? 4টা বন্ড আছে। আর অক্সিজেনের সাথে বন্ড আছে কয়টা? একটা। অক্সিজেন বন্ড অক্সিজেন, তাই না? এখানে কার্বন অক্সিজেন কয়টা আছে? 2টা। এই একটা বন্ড, এই একটা বন্ড, 2টা আছে। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কয়টা? এদিকে একটা, এদিকে একটা, 2টা। ভিতরে 2টা হাইড্রোজেন বন্ড আছে অক্সিজেনের সাথে। এই, তাহলে এখন তুমি চাইলে এখানে মান বসিয়েও দিতে পারো। 4 গুণ কার্বন হাইড্রোজেনের মান কত বলো? 414। আর অক্সিজেন বন্ড অক্সিজেনের মান 498। এখানে কার্বন বন্ড অক্সিজেনের মান হচ্ছে 724। আর 2 2 4। অক্সিজেন বন্ড হাইড্রোজেনের মান হচ্ছে কত দেখো? অক্সিজেন বন্ড হাইড্রোজেনের মান হচ্ছে 464। ওকে, ব্যাস
তাহলে এখানে তোমার টোটাল মান কত আসতেছে তুমি চাইলে হিসেব করতেই পারো এখানে। তাহলে 4 4 16 6, 4 একে 4, হাতে 5, 4 4 16, এখানে কত 8 দুগুণা 16 6, 9 দুগুণা 18, তাই না? 8 দুগুণা 16 6, 9 দুগুণা 18, আর একে 19, 4 দুগুণা 8, 8 আর একে 9, 996। ওকে, 4 দুগুণা 800 আর 98 দুগুণা 196। ঠিক আছে, এখানে দেখো কত হয়, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 4 4 16, 4 6 24, আর একে 25, 4 4 16, আর হচ্ছে 2 18। আশা করি বুঝতে পেরেছো। সো এই হচ্ছে আমাদের মানটা বসালাম। এখন আরেকবার একটু দেখি তো, 4 4 16, 4 6 24, এর আগে 25, 4 4 16, আর 2 18, 7 1448, 996, 4 4 16, 4 14 56। ঠিক আছে, এখন তোমার ডেলিজের মানটা তুমি চাইলে এটা এখানে আরও হিসাব করে নিয়ে আসতে পারো। এখানে কত আসে দেখো, 6 6 12 2, 9 5 14, আর একে 15 5, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আর 6 16 6, আর 2652। আর এখানে কত আসতেছে, 8 আর 6 14 4, 5 আর 4 9, আর একে 10, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আর 4 13 3, হাতে আছে 1, 1 আর 2, 2 আর একে 3, 3304, 14 আর 18 3200, 56 আর 48। ঠিক আছে, 6 4 8 4 12, তাহলে 8 আর 6 14 4, হাতে আছে 1, 5 আর 6, 6 আর 4 10 এর 0, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আর 4 13 3, হাতে আছে 1। ওকে, তাহলে এখন তুমি এই ডেলেজের মানটা পেয়ে যাবো। তো লিখবা ডেলেজ সমান সমান, আমরা জানি ডেলেজ সমান সমান কি, পুরাতন বন্ধন ভাঙার শক্তি। পুরাতন বন্ধন ভাঙার শক্তি বিয়োগ নতুন বন্ধন গড়ার শক্তি। নতুন বন্ধন গড়ার শক্তি। তাহলে এখানে মানটা আমরা পাচ্ছি 2652 মাইনাস 3304। তাহলে দেখো মানটা কত আসছে, এখানে 12 থেকে 4 গেলে 8, হাতে আছে 1, 5 থেকে 1 গেলে উল্টা হয়ে যাচ্ছে, সরি। তাহলে 4 থেকে 2 গেলে হবে 2, 10 থেকে 5 গেলে হবে 5, হাতে আছে 1, 1 আর 6 7, 13 থেকে 7 গেলে হবে 6, 652। ওকে, তাহলে দেখো মাইনাস 652 কিলোজুল পার মোল। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস 652 কিলোজুল পার মোল। যেহেতু এটা মাইনাস আসছে, আমরা জানি ডেলেজের মান যদি মাইনাস হয় তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাহলে এই বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। তোমার কাজ শেষ, একটা সিদ্ধান্ত দিয়ে দাও লাস্টে। সুতরাং বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের গ্যালভানিক সেলের কোয়েশ্চেন। ওকে, তো এটা এখন আমি মুছে দিচ্ছি। তো কার্বনের এইভাবে চারদিকে হাত দিবা, দেন বন্ডগুলো ভেঙে মানটা দেখিয়ে দিবা। ওকে, আচ্ছা, তো এই ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমার এখানে বেসিক কিছু জিনিস আমি আলোচনা করেছি এই জন্য। এরপরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা কী দেওয়া আছে, গ্যালভানিক সেল। এই দুইটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। তো এই দৃশ্যকল্প 2 যদি আমরা দেখি, এটা একটা গ্যালভানিক সেল, তাই না? আমরা পড়েছিলাম তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য কোষ মূলত একটা মাত্র সিঙ্গেল কোষ, সেখানে একটা মাত্র জার থাকে বা একটা মাত্র বিকার থাকে, কিন্তু এখানে বিকার হচ্ছে কয়টা, 2টা। তো তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা জানি বাইরে থেকে তোমার বিদ্যুতের সংযোগ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ করতে হয় না বাইরে থেকে, অর্থাৎ এখানে যে কেমিক্যালসগুলো আছে তারাই মূলত ইলেকট্রন ট্রান্সফার করে, এবং এই ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সফারের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, যেমন বাসে বা ট্রাকে, সেখানে তো আর বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব না, তো সেই ক্ষেত্রে গ্যালভানিক সেল ব্যবহার করা হয়। ওকে, সো দেখো গ্যালভানিক সেলে মূলত আমাদের 2টা বিকার আছে, জিঙ্ক আর লেড। আমি কিন্তু 2টা এখানে ধাতু দিয়েছি, জিঙ্ক আর লেড। এইটা বোঝার জন্য তোমাকে ধাতুর সক্রিয় সিরিজের যে চার্টটা তুমি আছে সেটা একটু মুখস্থ করতে হবে। যেমন এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম জিঙ্ক আর কপার, তোমাদের বইতে দেওয়া আছে জিঙ্ক সালফেট
কপার সালফেট। আসলে মেইনলি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজে যে উপরে থাকে সে ইলেকট্রন দানের প্রবণতা বেশি দেখায়, যে নিচে থাকে সেই ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি দেখায়। সো ধাতু যদি ইলেকট্রন দান করে, জিঙ্ক ইলেকট্রন দান করবে। আর লেড যেহেতু নিচে অবস্থিত সক্রিয়তা সিরিজের, তাই লেড ইলেকট্রন মানে পিবি, এটা ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখাবে, তাই না? সো লেখাটা যদি আমরা করতে চাই, ব্যাখ্যা যদি করতে চাই, আমরা একটু তোমাদেরকে, আমি এইভাবেই তুমি চিত্রটা আঁকবা পরীক্ষায়, কিন্তু সরি এখানে যদি চিত্রটা আছে, তুমি পরীক্ষায় চিত্র আঁকার প্রয়োজন নাই, বাট চিত্রটা আঁকা তোমার জন্য জরুরি, আঁকবা, আঁকলে ভালো। ওকে, স্যার তোমাকে নাম্বার দিতে কৃপণতা করবে না। তাহলে বলেছে এটার বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে এই চিত্রটাই রাখছি, তুমি এটাকে একটু মডিফাই করে চিত্রটা আঁকতে হবে। ওকে, দেখো এখানে কি করবা, এখানে জাস্ট উল্লেখ করবা এটা হচ্ছে একটা অ্যানোড। এটা তো তোমরা জানো, জিঙ্ক যেহেতু ইলেকট্রন দান করবে, এটা হচ্ছে কি অ্যানোড। ওকে, তাহলে এটাকে জিঙ্ক দণ্ড, এটা কি জিঙ্ক দণ্ড অ্যানোড। আমি একটু ভেঙে লিখে দিলাম, তোমরা জাস্ট অ্যানোড লিখলেও হবে। আমি তোমাকে বলে দিলাম জিঙ্ক দণ্ড অ্যানোড। আর এটা যেহেতু লেড সালফেট, মনে রাখবা যার লবণ ব্যবহার করবা, যেমন জিঙ্কের লবণ ব্যবহার করছো তাই অ্যানোডটা হচ্ছে জিঙ্কের, আর যদি এটা লেডের লবণ ব্যবহার করছো তাই এখানে এই ক্যাথোডটা হবে লেডের। ওকে, তাহলে এটা বলবো লেড দণ্ড ক্যাথোড, লেড দণ্ড কি ক্যাথোড। ওকে, তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এখানে আরও কিছু কিছু, তোমরা জাস্ট চিত্রটা এভাবেই রাখবা। ওকে, দেখো আমি আরেকটা চিত্র আঁকি। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি এখানে আরেকটা চিত্র আঁকছি। ওকে, তো প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার জন্য আমি তোমাদেরকে এখানে আরও একটা চিত্র রেখে দিচ্ছি। তাহলে এখানে আমি কতগুলো জিঙ্ক ব্যবহার করছি। সাপোজ এখানে 3টা জিঙ্ক ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম লেড। তাহলে এটা হচ্ছে লেড সালফেট। এখানে আমি 2টা লেড 2+ আয়ন। মনে রাখবা এটা কিন্তু দ্রবণ, আর দ্রবণে সবসময় আয়নিত অবস্থায় থাকে। তোমাদেরকে আয়নিত অবস্থায় দেখানো হয় নাই এখানে, তুমি এইভাবে আয়নিত অবস্থায় বিবেচনা করতে হবে। আর এটা হচ্ছে জিঙ্ক 2+ সালফেট 2-, জিঙ্ক 2+ সালফেট 2-। আর একটা সল্ট ব্রিজ ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে ক্লোরিন, তাই না? তাহলে খেয়াল করে দেখো, তার মানে এখানে অনেকগুলো জিঙ্ক আয়ন এবং অনেকগুলো সালফেট আয়ন আছে, এখানেও সেম। আর এটা একটা জিঙ্কের পরিবাহী বা তড়িৎদ্বার বা অ্যানোড বা ইলেকট্রোড যাই বলো। তো এটা জিঙ্কের তড়িৎদ্বার, জিঙ্ক অ্যানোডে কী করবে, ইলেকট্রনটা ত্যাগ করবে। এই তড়িৎদ্বারে সবসময় জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দিবে। ওকে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। আর এইখানে যেটা ঘটবে, এই লেড আয়ন সেই ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। সেই ইলেকট্রনটা এখান থেকে যখন ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করবে, এটা তারের মধ্য দিয়ে যখন এখানে আসবে, এই জিঙ্ক লেড আয়নটা এখানে আসা ক্যাথোডে আসা ইলেকট্রনটা গ্রহণ করে এখানে জমা হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, জিঙ্ক ক্রমাগত ইলেকট্রন ছাড়তে থাকলে জিঙ্কের পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হবে, অ্যানোডটা আস্তে আস্তে কী হবে, ক্ষয় হতে থাকবে। আর এই লেডের এখানে লেডের যে দণ্ড, এখানে লেড আয়ন আরও জমে জমে এটা আর একটু পুরুত্ব বাড়বে, তাই না? তাহলে এইভাবে ক্রমাগত জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে আসলে, আর এই ক্ষেত্রে লেড আয়ন যদি ক্রমাগত ইলেকট্রন গ্রহণের জন্য এখানে চলে যায়, তাহলে কি হবে বলো তো? আমি জাস্ট একটা দিচ্ছি তোমাকে, দেখো একটা ব্যাপার বোঝাচ্ছি। মনে করে একটা জিঙ্ক এখান থেকে ইলেকট্রন ত্যাগ করে এখানে আসলো, আর এখান থেকে একটা লেড ইলেকট্রন গ্রহণ করতে ক্যাথোডে চলে গেল। এখন বলো তো এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে আমার জিঙ্ক আয়ন এখানে বেড়ে গেল না, আর এখানে লেড আয়নের পরিমাণ কমে গেল না। তাহলে কি হবে? আমার তো দরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। তাহলে আমার তো এখানে কী থাকতে হবে? কন্টিনিউয়াসলি ইলেকট্রন আদান প্রদান হতেই হবে, না হলে আমার বিক্রিয়াটা থেমে যাবে। এই জন্য আমার জিঙ্ক আয়ন যেহেতু পজিটিভ, ওর জন্য একটা নেগেটিভ কিছু একটা দরকার। আবার ওর জন্য যেহেতু নেগেটিভ আছে, ওর জন্য পজিটিভ কিছু একটা দরকার। তাহলে এই জন্যই যেহেতু বিক্রিয়াটা থেমে যাওয়ার উপক্রম হয়, তাই মূলত আমরা এখানে কি করি, আমরা একটা লবণ সেতু ব্যবহার করি। সেটা পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে। তো আমরা নর্মালি পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দেখাই, তবে সবচেয়ে উত্তম পটাশিয়াম নাইট্রেট। তো এখানে যেহেতু জিঙ্ক পজিটিভ, ওর জন্য নেগেটিভ দরকার। তো এই ক্লোরাইড আয়নটা এদিকে আসবে, আর এই পজিটিভ পটাশিয়ামটা এদিকে চলে যাবে। তাহলে দেখো পটাশিয়াম যদি চলে আসে,
এই পটাশিয়াম সালফেট হয়ে যাবে, ক্লোরিন যদি এখানে চলে আসে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে, তাই না? তাহলে জিঙ্ক ক্লোরাইড আলটিমেটলি আমাদের বিক্রিয়া চলমান থাকবে। ওকে, তো এই আর কি মেনলি কথা হচ্ছে এটা। এখন আমি তোমাদেরকে বিষয়টা লিখে ব্যাখ্যা করে দিব। তো তোমাদেরকে তো আমি ব্যাখ্যা করেছিলাম অবশ্য ক্লাসে, তারপরে তোমাদেরকে আমি আবার বলছি কীভাবে লিখবা। নাম্বার 1, জিঙ্ক অ্যানোডে ইলেকট্রন, মানে নর্মালি গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করা হলো, লিখে দিব। ওকে, একবার গ্যালভানিক কোষে উদ্দীপকের বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করা হবে। ওকে, তো তুমি চাইলে এটার পয়েন্ট আকারে লিখতে পারো। আসলে এই চিত্রটা আঁকবা এবং মূল কথাগুলো সুন্দর করে উপস্থাপন করলেই মূলত হবে, সমস্যা নাই। সো আমি লিখে দিচ্ছি, এখানে লিখবা গ্যালভানিক কোষে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে এবং এই যে এখানে কী আছে, এখানে তোমরা দিবা লেড সালফেট দ্রবণে লেড দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এখন তোমরা যে পরীক্ষার চিত্রটা আঁকবা, তোমরা কিন্তু এভাবে এতগুলো দিও না, তোমরা এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আমি তোমাদের বোঝার জন্য দিলাম এটা। জাস্ট এইভাবে দুইটা আয়ন দিয়ে দিও। ওকে, কিন্তু চিত্রটা আঁকবা। ওকে, চিত্রটা আঁকবা। ওকে, এই হচ্ছে কথা। এটা তুমি চাইলে একটু আর্ট করে দিতে পারো, একটু আর্ট করে দেওয়া যায় এটা। ওকে, বাস। এখন তাহলে আমরা কি বলবো, জিঙ্ক অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে দ্রবীভূত হয়। অন্যদিকে লেড 2+ আয়ন, এই যে ইলেকট্রনটা সেই জিঙ্ক অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন তো তারের মধ্য দিয়ে যাবে এবং লেড আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্যাথোডে জমা হবে। লেড 2+ আয়ন তারের মধ্য দিয়ে ক্যাথোডে আসা ইলেকট্রন গ্রহণ করে। লেড ধাতু হিসেবে জমা হয়। ওকে, মানে ক্যাথোডে জমা হয়। তো ফলে কি হয় বলো, ফলে এই যে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে আসছে, তাহলে জিঙ্ক আয়নের আধিক্য মানে বেড়ে যাচ্ছে, ওখানে লেড আয়ন চলে যাচ্ছে, মানে লেড আয়নের মানে ঘাটতি দেখা দিচ্ছে। বলবা ফলে অ্যানোড পাত্রে জিঙ্ক 2+ আয়ন বেড়ে যায় এবং ক্যাথোড পাত্রে
lead 2 প্লাস আয়ন কমে যায় বা কমতে থাকে। ওকে, এতে আয়নের অসমতা দেখা দেয়। বলবা আয়নের অসমতা দেখা দেয় এবং বিক্রিয়া অথবা বলতে পারবা কোষ বিক্রিয়া, লেখো কোষ বিক্রিয়া থেমে যেতে পারে। ওকে, থেমে যাবে আর কি, আর এইটা যাতে না যায় সেই জন্যই আমাকে কাজ করতে হবে, থেমে যেতে পারে। তারপর বলবো আয়নের এই অসমতা দূর করে, আয়নের এই অসমতা দূর করে, অসমতা দূর করে কোষ বিক্রিয়া চলমান রাখতে পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করা হয়। পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করা হয়। ওকে, ফলে ইলেকট্রনের প্রবাহ ঠিক থাকে, তাই না? অথবা ইলেকট্রনের প্রবাহ অথবা ইলেকট্রন প্রবাহের জন্য, কথা কমায় দিলাম, ইলেকট্রন প্রবাহের জন্য বিদ্যুৎ উৎপাদন হয় এবং কোনো বাল্ব সংযুক্ত করে দিলে, যেমন এখানে একটা বাল্ব দেখা যাচ্ছে, তাই না? কোনো বাল্ব তারে সংযুক্ত করে দিলে, আচ্ছা আমি উপরে লিখছি, এই পার্টটা মুছে দিচ্ছি, উপরের অংশটা, হ্যাঁ। এবং কোনো বাল্ব তারে সংযুক্ত করে দিলে তা জ্বলে ওঠে। ওকে, তাহলে এখানে আরও একটা প্রশ্ন আমরা শেষ, এটাই বিদ্যুৎ উৎপাদনের কৌশল। ওকে, এখানে আরেকটা প্রশ্ন তোমাকে আসবে যে আয়নের লবণ সেতু কেন ব্যবহার করা হয়? তুমি বলবো যে পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করা হয় আয়নের অসমতা দূর করে বিদ্যুৎ প্রবাহ চলমান, অসমতা দূর করে কোষ বিক্রিয়া সম্পন্ন করার জন্য। আর এই কোষ বিক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায় তাহলেই শুধুমাত্র গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন হয়। ওকে, সো তুমি এটা পটাশিয়াম ক্লোরাইড, এখন পটাশিয়াম কোন দিকে যাবে তুমি চাইলে এটা আরেকটু ব্যাখ্যা করতে পারো যে পটাশিয়াম আয়ন চলে যাবে কোন দিকে, এটা চলে যাবে ক্যাথোড পাত্রে, আর ক্লোরাইড আয়ন চলে আসবে অ্যানোড পাত্রে। এভাবে মূলত বিক্রিয়া চলমান থাকবে। অথবা তুমি এইটুকু লিখলেই হবে। আর এখানে অবশ্যই তুমি বিক্রিয়া দিবা যে অ্যানোডে ইলেকট্রন দান হয়েছে, তাই না? আমরা জানি ইলেকট্রন দান করা মানে জারণ বিক্রিয়া, তাই না? বলবো অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া, অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জিঙ্ক ইলেকট্রন অ্যানোডে ত্যাগ করেছে, তাহলে কি হবে? জিঙ্ক 2+ হবে, তাই না? এটা অ্যাকোয়াস দিবা, এটা অ্যাকোয়াস মানে জলীয় অবস্থায় আছে। আর বিজারণ অর্ধবিক্রিয়া হবে ক্যাথোডে, তাই না? যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয়েছে, ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে, ওইখানে দেখো আয়ন ছিল, Pb2+ আয়ন ছিল, আয়নটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না? তাহলে Pb2+ আয়ন ছিল, সেই ইলেকট্রন গ্রহণ করেছে দুইটা, হয়ে যাবে জাস্ট Pb, এটা সলিড। ওকে, তাহলে আমাদের একবারে যদি আমরা লিখতে চাই আসলে কি ঘটেছে, তাহলে আমাদের লিখতে হবে কোষ বিক্রিয়া। কি লিখবা? কোষ বিক্রিয়া। আমরা কোষ বিক্রিয়া লিখব এইভাবে। যদি জাস্ট যোগ করে দাও কি দাঁড়াচ্ছে দেখো তো, জিঙ্ক প্লাস Pb2+, ইলেকট্রন কাটাকাটি করলে জিঙ্ক 2+ প্লাস Pb, তাই না? আমরা একটু সাথে, এটা যে সলিড জিঙ্ক ছিল মানে এটা তো অ্যানোডে ছিল, তাই না? সলিড অ্যানোড, তাহলে এখানে S লিখে দিবা। Pb ছিল অ্যাকোয়াস,
জিঙ্ক 2+ হয়ে গেছে কি অ্যাকোয়াস, আর পিবি হয়েছে সলিড, মানে যে যে অবস্থা ছিল জাস্ট লিখে দিলাম। তো এটা হচ্ছে কোষ বিক্রিয়া। আমরা যদি এটাকে কোষ ডায়াগ্রাম মানে লবণ সেতুর সাহায্যে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব কোষ ডায়াগ্রাম। দেখো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, জিঙ্ক ছিল সলিড, ইলেকট্রন ত্যাগ করে হয়েছে কি জিঙ্ক 2+, জলীয়, তাই না? তো এটাকে আমরা এইভাবে দেখাবো। আর লেড ছিল 2+ আয়ন, সে যখন ইলেকট্রনটা গ্রহণ করেছে সে হয়ে গেছে সলিড, এটাকে আমরা এইভাবে দেখাবো। আর এই বিক্রিয়াটা চলমান রাখার জন্য আমরা ব্যবহার করেছি একটা ব্রিজ, সল্ট ব্রিজ, এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, তো আমরা যদি এই বিক্রিয়াটা দিই তাহলে আমাদের বুঝতে অনেক আরও সহজ হয়ে যাবে। দেখো, তো এই জিনিসটা দিয়েই কিন্তু আমাদের 1 নম্বর যে সৃজনশীলটা ছিল আমি দিয়েছিলাম, এটা মূলত এই বিক্রিয়াটা দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা এই বিক্রিয়া দেখেও কিন্তু বুঝতে পারবো যে এটা একটা গ্যালভানিক সেলের কোয়েশ্চন। ওকে, তো আরেকবার বলছি, জিঙ্ক অ্যানোড হিসেবে ছিল, এটা কঠিন, এবং এখান থেকে কঠিন মানে সলিড আর কি, এটা ইলেকট্রন ত্যাগ করার কারণে আয়ন হিসেবে দ্রবণে দ্রবীভূত হয়ে আসছে, এখানে সে আয়ন হিসেবে দ্রবণে এসেছে, তাই না, অ্যাকোয়াস। ওকে, আর লেড আয়ন ছিল এই জায়গার মধ্যে, এ যখন চলে গেছে আয়ন থেকে সে সলিড হয়ে গেছে ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রনটা গ্রহণ করার মাধ্যমে। তো এখন জাস্ট যোগ করেছি, কোষ বিক্রিয়া মানে যোগ করা, যে জিঙ্ক বসিয়ে দিলাম, লেড বসিয়ে দিলাম, ইলেকট্রন কাটা, এই জিঙ্ক 2+, লেড সলিড। ওকে, আর কোষ ডায়াগ্রাম হচ্ছে এটা, শিখে ফেললে ভালো, কারণ কলেজে গেলে তুমি আবার তড়িৎ রসায়ন পড়বা, এটা আবার তোমাকে পড়তে হবে। সো তুমি এখানে ভালো করে শিখে হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছো। আর এটার মধ্যে করে 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে যেটা দিয়েছিলাম তোমরা সমাধান করতে পারবে, আই হোপ। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।